বিমান বাহিনীর বিমান ঘাঁটি ইতিমধ্যে অনুমোদিত হয়েছে। নতুন যে যুদ্ধ বিমানগুলি আসবে সেটি ওই বগুড়ার এয়ারপোর্টের সাথেই বিমান ঘাঁটির বহরে সংযুক্ত হবে। এবং গতকাল মাননীয় প্রধানমন্ত্রী সংসদে তার প্রশ্ন উত্তরে বলেছেন যে আমরা যে ড্রোনের যে ইন্ডাস্ট্রি হবে তুর্কির সাথে যে জয়েন্ট ভেঞ্চারে, এটার ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিও বগুড়া ওই বিমান ঘাঁটির সাথেই হবে। একই সপ্তাহে দুইটি ঘোষণা এলো, একটি এলো সচিবালয় থেকে, আরেকটি এলো খোদ জাতীয় সংসদ থেকে। আর দুইটি মিলিয়ে যে ছবিটি তৈরি হচ্ছে সেটা রাতারাতি বদলে দিতে পারে দক্ষিণ এশিয়ার সামরিক সমীকরণ। প্রথম খবর, বগুড়ায় গড়ে উঠছে বিমান বাহিনীর নতুন ঘাঁটি, আর তার পাশেই তুরস্কের সহযোগিতায় তৈরি হবে সামরিক ড্রোন কারখানা। দ্বিতীয় খবর, জাতীয় সংসদে প্রধানমন্ত্রী নিজে জানিয়ে দিলেন আগামী 10 বছরে সশস্ত্র বাহিনীর জন্য বরাদ্দ থাকছে প্রায় ৮৬,০০০ কোটি টাকা। যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এমনকি সেই নীরবে চলা গভীর জলের বিশেষ যানও থাকছে তালিকায়। দুইটা খবর আলাদা করে দেখলে মনে হবে সাধারণ উন্নয়ন সংবাদ, কিন্তু একসাথে জোড়া লাগালেই বেরিয়ে আসে আসল ছবিটা। বাংলাদেশ যেন একসঙ্গে দুই দিক থেকে নিজের সামরিক শক্তি গড়ে তুলছে। একদিকে নিজের মাটিতে অস্ত্র তৈরির সক্ষমতা, আরেকদিকে বিদেশ থেকে সরাসরি অত্যাধুনিক অস্ত্র কেনার বিশাল পরিকল্পনা। আর সবচেয়ে বড় বিষয় হলো এই পুরো পরিকল্পনার কেন্দ্রে আছে তুরস্ক, যে দেশটির সঙ্গে পাকিস্তানের বহু পুরনো সামরিক সখ্যতা, আর কাশ্মীর ইস্যুতেও যাদের অবস্থান নিয়ে বারবার আপত্তি জানিয়েছে ভারত। ঠিক সেই তুরস্কই এখন বাংলাদেশের সঙ্গে হাত মেলাচ্ছে সবচেয়ে স্পর্শকাতর সীমান্তের কাছেই। আর এর মাঝে উঠছে একটা প্রশ্ন, যেটার উত্তর অনেকেই জানেন না ঠিকভাবে। ভারতের সেই বিখ্যাত চিকেন নেক কি সত্যি এবার হুমকিতে পড়তে যাচ্ছে, নাকি পুরোটাই বাড়াবাড়ি করে বলা একটা গল্প? গতকাল 9 জুলাই সচিবালয় বিএসআরএফ সংলাপে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, উত্তরাঞ্চলে কোনো আন্তর্জাতিক মানের বিমানবন্দর নেই, তাই বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হচ্ছে। কিন্তু এখানে শেষ না। তিনি জানান, বগুড়ায় বিমান বাহিনীর একটি ঘাঁটিও অনুমোদন হয়ে গেছে, মানে উত্তরাঞ্চলে এটাই হতে যাচ্ছে বিমান বাহিনীর প্রথম শক্তিশালী ঘাঁটি। আর নতুন যে শক্তিশালী আধুনিক যুদ্ধ বিমান কেনা হচ্ছে সেগুলোও রাখা হবে এখানেই। আর সবচেয়ে চমকপ্রদ তথ্য, গত 8 জুলাই জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে জানিয়েছেন বগুড়ায় তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে একটি ড্রোন কারখানা স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। বিমানবন্দরের ঠিক পাশেই গড়ে উঠবে এই কারখানা। এখন প্রশ্ন হলো, নিজের মাটিতে ড্রোন তৈরি হলে সেটা আসলে কতটা পার্থক্য গড়ে দেবে? সবচেয়ে বড় লাভ হলো নির্ভরতা কমে যাওয়া। এতদিন বাংলাদেশকে ড্রোনের জন্য পুরোপুরি বিদেশের উপর নির্ভর করতে হতো, কেনা, রক্ষণাবেক্ষণ, যন্ত্রাংশ সবকিছুর জন্য। নিজের কারখানা হলে এই পুরো সাপ্লাই চেনটাই দেশের নিয়ন্ত্রণে চলে আসবে। আর তুরস্কের বাইরাক্তার TB2 শুধু নজরদারি ড্রোন না, এটা একই সঙ্গে সরাসরি হামলা চালানোর একটা অস্ত্র। এই ড্রোন লেজার গাইডেড ছোট আকারের স্মার্ট বোমা বহন করতে পারে, যেগুলো আকাশ থেকে নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম। মানে শত্রুর একটা গাড়ি, একটা অবস্থান বা একটা টার্গেট শনাক্ত হওয়ার পরপরই মাটিতে কোনো সেনা না নামিয়েই আকাশ থেকেই সেটা ধ্বংস করে দেওয়া সম্ভব। ঠিক এই কারণেই এই ড্রোন যুদ্ধক্ষেত্রে এত আলোচিত হয়ে উঠেছে। ইউক্রেন যুদ্ধের শুরুর দিকে রুশ সাঁজোয়া বহরের ওপর এই ড্রোনের হামলার ভিডিও ভাইরাল হয়েছিল পুরো বিশ্বে। লিবিয়া আর নাগোর্নো কারাবাখের যুদ্ধেও এই একই ড্রোন প্রতিপক্ষের ট্যাঙ্ক ও প্রতিরক্ষা ব্যবস্থা একের পর এক নিষ্ক্রিয় করে দিয়েছিল বলে একাধিক আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দীর্ঘ সময় ধরে আকাশে থেকে নীরবে নজরদারি চালানো আর সুযোগ বুঝে নিমিষে আঘাত হানার এই সক্ষমতাই TB2-কে আধুনিক যুদ্ধের একটা ভয়ঙ্কর অস্ত্রে পরিণত করেছে। এই প্রযুক্তি এখন যদি নিজের মাটিতেই তৈরি হয়, তাহলে বাংলাদেশের হাতে শুধু একটা ড্রোন থাকবে না, থাকবে চাইলেই শত্রুর উপর নিখুঁত ও তাৎক্ষণিক আঘাত হানার একটা পূর্ণাঙ্গ সক্ষমতা, যেটা দেশের প্রতিরক্ষা ও নজরদারির সক্ষমতাকে সম্পূর্ণ নতুন এক উচ্চতায় নিয়ে যেতে পারে। আর এই পুরো বিষয়টা আসছে এমন একটা সময়ে যখন সংসদে প্রধানমন্ত্রী নিজে জানিয়েছেন আগামী 10 বছরে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে দরকার হবে প্রায় ৮৬,০০০ কোটি টাকা। এই পরিকল্পনার আওতায় থাকছে নতুন প্রজন্মের যুদ্ধ বিমান, আধুনিক ফ্রিগেট ও করভেট শ্রেণীর যুদ্ধজাহাজ, AI চালিত ড্রোন, শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর নৌবাহিনীর জন্য সেই নীরবে চলা গভীর জলের এক বিশেষ যান, যার নাম মুখে না নিলেও বোঝা যায় কি বলা হচ্ছে। এই অস্ত্রগুলো একসাথে যোগ হলে সেটার প্রভাব হবে বহুমুখী। আধুনিক যুদ্ধজাহাজ আর সাবমেরিন সমুদ্র সীমায় নিরাপত্তা নিশ্চিত করবে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশের আকাশসীমাকে করবে আরও সুরক্ষিত। আর AI চালিত ড্রোন যোগ হলে নজরদারি আর প্রতিরক্ষা দুই ক্ষেত্রেই সক্ষমতা বহুগুণ বেড়ে যাবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হলো
প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছেন, দেশের ভেতরেই সামরিক শিল্পাঞ্চল গড়ে তোলার পরিকল্পনাও সরকারের বিবেচনায় আছে। লক্ষ্য বৈদেশিক নির্ভরতা কমিয়ে নিজের অস্ত্র নিজেই তৈরি করা আর দীর্ঘমেয়াদে প্রতিরক্ষা খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা। এবার আসি সেই প্রশ্নে, চিকেন নেক কি সত্যি হুমকিতে পড়বে? বগুড়া থেকে উত্তরে তাকালে যে সরু ভূখণ্ড চোখে পড়ে, সেটাই ভারতের 7 রাজ্যের মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্তকারী একমাত্র স্থল করিডর, শিলিগুড়ি করিডর, যাকে ভারত নিজেই ডাকে চিকেন নেক। বগুড়ায় নতুন ঘাঁটি এই করিডোর থেকে খুব বেশি দূরে না, তাই ভারতীয় নিরাপত্তা মহলে উদ্বেগ ওঠাটা স্বাভাবিক। কিন্তু বাস্তবতা একটু জটিল। একাধিক প্রতিরক্ষা বিশ্লেষক বলছেন, বাংলাদেশ সরাসরি ভারতের উপর সামরিক আক্রমণ চালাবে এমন সম্ভাবনা কার্যত নেই, কারণ এত কাছে যুদ্ধ বিমান বা সীমিত সামরিক সম্পদ মোতায়েন করাটা বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ হবে। আসল উদ্বেগটা তাই সরাসরি যুদ্ধের না, বরং নজরদারি আর প্রভাব বিস্তারের। বগুড়ার মতো ঘাঁটি থেকে দীর্ঘক্ষণ আকাশে থাকতে পারা ড্রোন দিয়ে সীমান্ত এলাকায় তথ্য সংগ্রহ করা সহজ হয়ে যায়, আর সেটাই দিল্লির আসল মাথা ব্যথার কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তাই চিকেন নেক পুরোপুরি কেটে যাওয়ার গল্পটা বাস্তবের চেয়ে বেশি নাটকীয়। কিন্তু এই করিডোরের উপর নজরদারি আর কৌশলগত চাপ বেড়ে যাওয়াটা সেটা একেবারেই বাস্তব। আর সেই বাস্তবতার মধ্যেই তুরস্কের সঙ্গে বাংলাদেশের এই ঘনিষ্ঠতা ভারতের জন্য একটা নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে। কারণ চীনের প্রভাব মোকাবেলার যে অভিজ্ঞতা ভারতের আছে, ন্যাটোভুক্ত তুরস্কের ক্ষেত্রে সেই পুরনো ছক খাটে না। আসলে ভারতের এই উদ্বেগের পেছনে আর একটা বড় কারণও আছে। তুরস্কের সঙ্গে পাকিস্তানের বহু পুরনো সামরিক সখ্যতা। তুরস্ক দীর্ঘদিন ধরে পাকিস্তানকে যুদ্ধজাহাজ, ড্রোন প্রযুক্তি আর প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করে আসছে। দুই দেশের সেনাবাহিনী নিয়মিত যৌথ মহড়াও চালায়। ভারত পাকিস্তান সম্পর্ক যেখানে বরাবরই উত্তেজনাপূর্ণ, সেখানে পাকিস্তানের এই ঘনিষ্ঠ মিত্র তুরস্ক যখন বাংলাদেশের সঙ্গেও একই ধরনের সামরিক সহযোগিতা শুরু করে, তখন দিল্লির চোখে সেটা একটা প্যাটার্নের মতো দেখায়, যেন দুই দিক থেকে ভারতকে ঘিরে ফেলার একটা কৌশল। বিশ্লেষকদের একাংশ মনে করেন, তুরস্ক এর মাধ্যমে দক্ষিণ এশিয়ায় নিজের প্রভাব বিস্তার করতে চাইছে। আবার অন্য অংশ বলছেন, এটা মূলত বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক, এখানে ভারত বিরোধী কোনো পরিকল্পিত উদ্দেশ্য নেই। তবে বাস্তবতা যাই হোক, পাকিস্তান তুরস্ক সখ্যতার প্রেক্ষাপটে বাংলাদেশ তুরস্ক এই নতুন সামরিক সম্পর্ক ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের কাছে বাড়তি সতর্কতার একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এই অবিশ্বাসের একটা পুরনো ইতিহাসও আছে। কাশ্মীর ইস্যুতে জাতিসংঘের মঞ্চে বারবার পাকিস্তানের পক্ষ নিয়ে বক্তব্য দিয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান, যা নিয়ে প্রতিবারই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি এবং একে ভারতের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ বলে আখ্যা দিয়েছে। ভারত পাকিস্তান উত্তেজনার সময়ও তুরস্ক বরাবরই এক ধরনের পাকিস্তান ঘেঁষা অবস্থান নিয়েছে বলে ভারতীয় কূটনৈতিক মহলের অভিযোগ। ফলে যে দেশটি বছরের পর বছর কাশ্মীর প্রশ্নে পাকিস্তানের পক্ষ নিয়ে ভারতকে চটিয়ে এসেছে, সেই একই দেশ এখন বাংলাদেশের সঙ্গে গুরুত্বপূর্ণ সামরিক অংশীদারিত্বে জড়াচ্ছে। এই সমীকরণটাই দিল্লির অস্বস্তি আরও বাড়িয়ে দিচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। একটা দেশ যখন একসাথে নিজের অস্ত্র নিজে বানাতে শেখে আর পাশাপাশি বাইরে থেকেও সবচেয়ে আধুনিক প্রযুক্তি সংগ্রহ করে, তখন তার সামরিক সক্ষমতা বদলে যায় সম্পূর্ণ ভিন্ন এক মাত্রায়। বগুড়ার এই ঘোষণা আর সংসদের ৮৬,০০০ কোটি টাকার পরিকল্পনা মিলিয়ে বলছে একটাই কথা, বাংলাদেশ এবার প্রস্তুত হচ্ছে নিজের শক্তিতে দাঁড়াতে। আগামী দিনগুলোতে এই পরিকল্পনা বাস্তবে কতটা রূপ নেয়, সেটাই এখন দেখার বিষয়।